বাস্তব সংখ্যা আমরা কষে দেখি 1.1 ধারণা নিয়েছি এবং অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা নবম শ্রেণীর যে বাস্তব সংখ্যা আছে কষে দেখি 2 তার ধারণা নেব। তার ধারণাতে কি দেয়া আছে? বাস্তব সংখ্যার পরে দেয়া আছে বাস্তব সংখ্যাতে কষে দেখি 1.1 ছিল মূলদ সংখ্যা, এখানে আছে অমূলদ সংখ্যা। কি সংখ্যা আছে? অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আগে আমরা জানবো অমূলদ সংখ্যা কাকে বলে। আমরা প্রথম যে বাস্তব সংখ্যার ধারণা দিয়েছিলাম সেখানে অমূলদ সংখ্যার সংজ্ঞা আমি বলেছিলাম, তাও এখানে একবার বলে দিচ্ছি। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ, এখানে একটু লিখে নেব কিউ নট ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। যেমন পাই, কি হলো। তারপরে যেগুলোর বর্গমূল করা যায় না তেমন সংখ্যা এভাবে আছে। তারপরে নন রেকারিং, এভাবে চলতে আছে। এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলছি। যে সংখ্যাগুলোকে আমরা কি আকারে প্রকাশ করতে পারবো না? অমূলদ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম তাহলে সেটা কি হয়ে যেত? মূলদ সংখ্যা হয়ে যেত। এবার আমরা জানবো যে এই অমূলদ সংখ্যার ধারণা কত সালে এসেছিল, কত সময়ের আগে এসেছিল। দেখো প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দে 4000 খ্রিস্টপূর্বাব্দে সরি 400 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক এবং গণিতজ্ঞ পিথাগোরাসের অনুগামীরা এই অমূলদ সংখ্যা একটা আইডিয়া পেয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানীরা গণিতজ্ঞরা তারা কি করেছে? এই সংখ্যাকে সংখ্যারেখায় প্রতিস্থাপন করতে পেরেছে। তোমরা জানো বা আগের ক্লাসে আমরা বলেছি যে মূলদ আর অমূলদ, মূলদ ও অমূলদ দলটা মিলেই কি হয়? বাস্তব সংখ্যা হয়। বাস্তব সংখ্যা। তাই এই মূলদ আর অমূলদ সব সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি। সংখ্যা রেখায়, এটাকে সংখ্যা রেখা বলে, সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি। সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি। প্রতিস্থাপন করতে পারি। দেখো এই যে প্রতিটা বিন্দু থাকবে সংখ্যা রেখায়, প্রতিটাই বাস্তব সংখ্যা, তাই এই সংখ্যা রেখার অপর নাম বাস্তব রেখা। বাস্তব রেখা, এই সংখ্যা রেখাকে বাস্তব সংখ্যা রেখাও বলে। বাস্তব সংখ্যা রেখা। তাহলে আমরা কি জানতে পারলাম? যে সংখ্যা রেখাটা বলছি ওটাকে আমরা কি বলি? বাস্তব সংখ্যা রেখা বলে থাকি। এখানে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দুই গাণিতজ্ঞ ক্যান্টর ও ডেডিকাইট বলেছিলেন যে বাস্তব রেখার উপর যতগুলো বিন্দু আছে সেগুলো প্রত্যেকটাই মূলদ সংখ্যা, প্রত্যেকটাই কোনো না কোনো মূলদ সংখ্যা, কোনো না কোনো অমূলদ সংখ্যা। এবার আমরা এই যে মূলদ সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পেরেছি, এবার অমূলদ সংখ্যা যদি আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে
যায় সেখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োজন হয়ে থাকে। পিথাগোরাসের উপপাদ্য কি? দেখো, যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ থাকে, তোমরা জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90°। এই 90°র বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। এটা ভূমি আর এটাকে লম্ব। এই লম্ব ভূমি চেঞ্জ করা যায়, এটাকে লম্ব বলতে পারি, এটাকে ভূমি বলতে পারি। পিথাগোরাস বললেন যে যদি আমরা অতিভুজকে একটা বর্গক্ষেত্রের বাহু ধরে নিই, কি ধরে নিই? বর্গক্ষেত্রের বাহু ধরে নিচ্ছি, তাহলে একটা মাপ নিয়ে এরকম বর্গক্ষেত্র আঁকা যাবে। আবার ভূমিটাকে যদি একটা বর্গক্ষেত্রের বাহু ধরে নিই, এরকম একটা বর্গক্ষেত্র আঁকা যাবে। লম্বটাকে যদি একটা বর্গক্ষেত্র বাহু ধরে নিই, সরি এটা আয়তক্ষেত্র হয়ে গেল। এখানে একটু মাপলে স্কেল নিয়ে মাপতে হবে, আমি হাতে করছি তাই। এরকম যদি আমরা ধরে নিই, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হবে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? অতিভুজ তার স্কয়ার। এখানে কি হবে? ভূমি তার, আর এখানে লম্ব তার। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? পিথাগোরাসের উপপাদ্য থেকে গাণিতিক রূপটা কি দাঁড়াচ্ছে? যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এখানে স্কয়ার তুলতে গিয়ে হলে কি হবে? অতিভুজ সমান √ওভার লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার। ক্লিয়ার? তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানলাম? ক্লাস 10 এ গিয়ে এই উপপাদ্যটা তোমরা প্রমাণ করবে। এখানে অতিভুজ সমান কি পেলাম? √ওভার লম্ব স্কয়ার প্লাস প্লাস ভূমি স্কয়ার। যাই হোক, এখান থেকে আমরা কিভাবে সংখ্যা রেখায় মূলদ সংখ্যা স্থাপন করব? তোমাদের সাধারণত যেগুলো পড়ে সেইগুলো হলো √2, √3, √5, √7, অনেক সময় √11টাও দিয়ে থাকে। তোমরা এখানে কি করবে? √2, √3, √5 ইত্যাদি। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি, নিয়ম বলে দিচ্ছি, তোমরা পারবে। দেখো, এই √2 যদি সংখ্যা রেখায় স্থাপন করতে চাই, এটা যদি সংখ্যা রেখা হয়, 0 আছে, +1 আছে, +2 আছে, -1, -2, -3, এভাবে +3, +4। এখানে কি করবে? 1 একক ধরছো, এইটা 1 একক, এটাকে এ বিন্দু বলি। ও এ কে একটা বাহু ধরছি। কার বাহু? বর্গক্ষেত্রের বাহু দিয়ে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে আমরা যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, এরকম একটা বর্গক্ষেত্র আছে। দেখো, এটা যদি 1 একক হয়, এটাও 1 একক হবে, কারণ কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে যদি বি আর সি নাম, ও বি কি হবে? কর্ণ হবে। ও বি কত হবে? কর্ণ হবে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা কোণ কি হয়? সমকোণ। তাহলে এই কোণটা 90°। তাহলে এই কোণটা কি? এই বাহুটা কি? অতিভুজ। তাহলে আমরা লম্ব জানি আর ভূমি জানি আর লম্ব জানি। তাহলে অতিভুজ ওবি সমান কত হবে? ওবি সমান হবে √ওভার ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার। দেখো, সরি, এ বি স্কয়ার হবে। এটা কি হবে? এ বি স্কয়ার। এখানে মানগুলো যদি আমি বসাই,
সমান রুট ওভার 1 স্কোয়ার যুক্ত 1 স্কোয়ার সমান 1 যুক্ত 1 সমান কত হচ্ছে রুট 2। তাহলে ওবিটা কত হয়ে গেল রুট 2। তাহলে আমি যদি জ্যামিতিক পদ্ধতিতে আঁকতে হয়, এখানে কম্পাস আর কাঁটার যে কাঁটা কম্পাস আছে, সরি, যে পেন্সিল কম্পাস আছে, পেন্সিল কম্পাসটা দিয়ে এই মাপের ব্যাসার্ধ নিয়ে নিলাম, এখানে কম্পাসের কাঁটাটা বসালাম, পেন্সিল দিয়ে মাপ নিলাম, মাপ নিলে ব্যাসার্ধ পেলাম। সেই ব্যাসার্ধটা এখানে যদি আমরা অঙ্কন করে নিই, যদি আমরা কি করে নিই, অঙ্কন করে নিই, এখান থেকে যদি বৃত্তচাপটা অঙ্কন করি, যে বিন্দুটায় ছেদ করছে এই ওপি ডিস্টেন্সটায়, সেই বিন্দুটাই হবে কত রুট 2। ঠিক একই রকম ভাবে আমরা রুট 3 বার করতে পারি। এখানে রুট 2 পেয়েছি, এখানে আমি যদি লম্ব আঁকি, তোমরা লম্ব আঁকতে শিখেছো ক্লাস 7-এ, কম্পাসের সাহায্যে এই রেখাটা ওবির উপরে একটা লম্ব আঁকলাম, এখানে আমি নাম দিলাম ডি, লম্ব অঙ্কন করলাম, এইটা লম্ব অঙ্কন করে এই অংশটা লম্ব অঙ্কন করলাম, এখানে তুলে দিলাম। তাহলে দেখো এই জায়গাটা 90 ডিগ্রি হচ্ছে, আমরা এটা জানি রুট 2, সরি, এটা জানি রুট 2, আর লম্ব যেটা অঙ্কন করছি সেটা কার মাপ, কত মাপ নেবো, বিডিটার মাপ যেন 1 একক হয়। কত হয় 1 একক। তাহলে ওডি কত হবে, ওডি সমান হবে রুট ওভার, এটা 90 ডিগ্রি, তাহলে রুট ওভার কার কত স্কোয়ার হবে, ও বি তার স্কোয়ার যুক্ত বিডি তার স্কোয়ার। বিডিটা কত ইউনিট নিয়েছিলাম, 1 ইউনিট নিয়ে লম্ব অঙ্কন করেছিলাম, দিয়ে কত 1 ইউনিট মাপটা নিয়ে 1 ইউনিট মাপ নিয়ে কেটে নিয়েছিলাম। তাহলে এখানে এর মান কত রুট 2, আর এর মান কত 1 তার স্কোয়ার। তাহলে রুট ওভার 2 প্লাস 1 সমান রুট 3। তাহলে আমরা এই মানটা পেলাম, ওডি মানটা পেলাম কত রুট 3। এটা সমান বৃত্ত, সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে আমরা যদি কেটে নিই, তাহলে সেখানে যে বিন্দুটা পাবো রুট 3। এভাবে আমরা রুট 5 বার করতে পারি, ইত্যাদি ইত্যাদি, রুট 7, রুট 11 বার করা যায়। আমরা জেনারেল নিয়ম কি, তাহলে যদি আমরা কোনো অমূলদ সংখ্যা রুট n কে সংখ্যা রেখায় বসাতে চাই, তাহলে রুট ওভার m-1, তাহলে রুট ওভার m-1 কে সংখ্যা রেখায় স্থাপন করতে পারলে সংখ্যা রেখায় স্থাপন করতে পারলে রুট m কে সংখ্যা রেখা স্থাপন করতে তাহলে রুট এম কে মনে করো রুট 7 আছে, তাহলে আমি দেখবো রুট 7 মাইনাস 1 মানে রুট 6 কে যদি আমি সংখ্যা রেখায় বসাতে পারি, তাহলে রুট 7 সংখ্যা রেখায় বসতে পারবো। একই রকম এখানে টানলাম, বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তার উপরে লম্ব 1 ইউনিট নিয়ে দৈর্ঘ্য বস করিয়ে, যাই হোক, এবার দেখা যাক এরকম কোশ্চেন একটা কিন্তু পড়ে, অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা, যখন প্রশ্নমালায় অঙ্ক করাবো তখন আরো ডিটেলসে বলে দেব। তাহলে মোটামুটি একটা আমরা কনসেপ্ট পেলাম। এবার দেখো, দুটো আমরা আগে দেখেছিলাম, দুটো মূলদ সংখ্যার যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, গুণ করলে কি হয়, ভাগ করলে কি হয়। এবার আমরা দেখব দুটো অমূলদ সংখ্যার যোগ করলে কি হয়। দুটি অমূলদ সংখ্যা যোগ
যদি দুটো অমূলত সংখ্যার যোগ করি তাহলে কি দাঁড়াবে? মনে করো √5 একটা অমূলত সংখ্যা ও -√5 একটা অমূলত সংখ্যা, তাহলে আমরা যদি যোগ করি কি হবে? তাহলে শূন্য কি সংখ্যা? মূলত সংখ্যা। এখান থেকে আমরা বলতে পারবো দুটো অমূলত সংখ্যার যোগফল অমূলত হতেও পারে, না ও পারে। আমরা এটা যোগ দেখলাম, তাহলে যোগ সবসময় যে অমূলত আসবে তেমন কিছু নেই, সে মূলতও হতে পারে অমূলতও হতে পারে। কিন্তু এবার যদি বিয়োগ দেখি, কি দেখছি বাবা? বিয়োগ। তখন যদি সংখ্যাটার এটা মাইনাসটা বন্ধ করে মাইনাসটা মুছে দিলাম, তাহলে কি এটাও অমূলত এটাও অমূলত। তখন যদি বিয়োগ করি, এখানে বিয়োগ চিহ্ন দেয়, তখন এটাও কি হয়ে যাচ্ছে? মূলত সংখ্যা। একই রকম অমূলত সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে বিয়োগ করলে সর্বদাই যে অমূলত সংখ্যা আসবে তার কোনো গ্যারান্টি নেই। আবার গুণ করলে দেখো, গুণ করলে কি হয়? গুণ করলে এই √5 ইন্টু √5 করছি, তাহলে কত হবে? 5। তাহলে সেক্ষেত্রেও আমরা বলবো যে অমূলত সংখ্যা হতেও পারে নাও পারে। ঠিক একই রকমই ভাগ করলেও অমূলত সংখ্যা হতেও পারে নাও পারে। দেখো এর পর্যন্ত আমরা জানতে পারলাম। এবার আমরা দেখব দুটো, তাহলে কি কি বললাম আরেকবার বলে দিচ্ছি। দুটো অমূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, সে যে অমূলত হবে তার কোনো গ্যারান্টি নেই। সে অমূলত হতেও পারে, আবার কি হতে পারে? মূলত সংখ্যা হতে পারে। এখান পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার পরের যে টপিক সেটা হলো যে বাস্তব সংখ্যা। আমরা যে বাস্তব সংখ্যাটা লিখি, মনে করো দুটো আলাদা আলাদা বাস্তব সংখ্যা, একটা এক্স ও ওয়াই, দুটি বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যা হলে ত্রিকোণোটমি ল হোল্ড করে, হলে তাদের মধ্যে তিনটা কন্ডিশন হতে পারে। বাস্তব দুটো সংখ্যা সমান হতে পারে, সংখ্যাটা একটা সংখ্যা বড় অপরটার থেকে, বা এটা বড় এটা ছোট হতে পারে। তাহলে এই তিনটা কন্ডিশন হোল্ড করছে। এই তিনটা কন্ডিশনের থেকে আমরা বলতে পারি, মনে করো এক্স সমান জেড ও জেড সমান ওয়াই, এখান থেকে ইমপ্লাই করবে কি এক্স সমান ওয়াই, এটা বলতে পারি। আবার এখানে যদি এক্সটা জেড এর থেকে বড় হয়, জেডটা ওয়াই এর থেকে বড় হয়, তাহলে সেখান থেকে ইমপ্লাই করবে এক্সটা ওয়াই এর থেকে বড়। আবার এক্স যদি জেড এর থেকে ছোট হয় ও জেড যদি ওয়াই এর থেকে ছোট হয়, সেখানে ইমপ্লাই করবে এক্সটা ওয়াই এর থেকে ছোট। এই ঘটনাগুলো ঘটে থাকে। আবার যদি মনে করো এ আর সি আছে, দুটোই বাস্তব সংখ্যা, এখানে একই বাস্তব সংখ্যা দিয়ে গুণ করছি, তখনও সমান কন্ডিশন হোল্ড করবে। যদি একই সংখ্যা দিয়ে গুণ করি, অবশ্যই সিটাকে কি হতে হবে? গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 না হলেও চলবে, যদি সমান হয় তাহলে হবে। আবার মনে করো এ লেস দেন সি আছে, এখানে বি দিয়ে গুণ করছি, এ লেস দেন সি আছে, কি দিয়ে গুণ করছি? বি দিয়ে। যদি বিটা গ্রেটার দেন 0 হয়, আবার এ গুণিত বি, এটা বড় হয়ে যাবে এর থেকে যদি বিটা লেস দেন 0 হয়। এই কন্ডিশন গুলো তোমরা করেছো, এগুলো এবিসি দিয়ে লিখছি বলে একটু খেটেমেটে লাগতে পারে, তোমরা সংখ্যায় দেখবে যখন তখন বুঝতে পেরে যাবে। যেমন মনে করো এই কন্ডিশনটা যদি 2 3 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, এখানে আমি 2 দিয়ে গুণ করছি 4, স্বাভাবিক। যদি মাইনাস দিয়ে গুণ করতাম -4, এটা বড় হতো, এবার কি হতো?
-2 দিয়ে গুণ করলে এই ঘটনাগুলো ঘটে থাকে। যাই হোক, এইটুকুই আমাদের এই বাস্তব সংখ্যার 1.2 তে ধারণা দেওয়ার মতো ছিল। এইটাই থিওরিটিক্যাল পোরশন ছিল। এরপরে আমরা অঙ্কগুলো করব। এরপরে আমরা অঙ্কগুলো, যদি গণিত পাঠশালার ক্লাসগুলি তোমাদের ভালো লাগে থাকে, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ফেসবুক পেজে গিয়ে লাইক করো, কমেন্ট করো, ফলো করো এবং ইউটিউব এতে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।